ইরানকে শায়েস্তা মিশনে উল্টো বিপর্যস্ত ৫,০০০ মার্কিন সেনা, যুদ্ধজাহাজে অনাহার, আত্মহত্যা সহ কি কি লুকাচ্ছে আমেরিকা? এবছরই কি ভাঙছে ন্যাটো আর ইইউ? পুতিনের নীল নকশা ফাঁস। হামলায় ভেঙে না পড়ে তাক লাগালো ইরান, চমক দেখালো সমরাস্ত্রের ক্রম উন্নয়নে। হিসেব মিলছে না কেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের? ইরানের প্রবল প্রতিশোধ জলে স্থলে নাস্তানাবুদ করেছে, পুড়িয়ে মারছে পরাশক্তি আমেরিকাকে। মধ্যপ্রাচ্যের দেশে দেশে মার্কিন ঘাঁটিগুলোতে আর আস্ত রাখেনি তেহরানের বিরচিত প্রতিরোধের আগুন। প্রতিকূল পরিস্থিতিতে সেই আতঙ্ক আর দুর্বলতা ঢেকে পশ্চিমা দম্ভ অটুট রাখতে প্রায় জোর করেই সাগরে ভাসিয়ে রাখা হয়েছে ৫,০০০ সেনাসহ মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে। জাহাজের সেনা সদস্যদের মধ্যে খাদ্য সংকট আর আত্মহত্যার চেষ্টার খবরও আড়ালের চেষ্টা হলেও তা মোটেই চাপা থাকেনি, ফাঁস করে দিয়েছে খোদ মার্কিন গণমাধ্যম। এখনো নিয়মিত যার সাফাই দিতে হিমশিম দশা মার্কিন প্রশাসনের। আর কি কি লুকাচ্ছে মার্কিন বাহিনী? এক বা দুই দিন নয়, প্রায় ৯ মাস ধরে সাগরে ভাসছে পারমাণবিক শক্তিচালিত আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। কোনো ক্রমেই স্বস্তিদায়ক হচ্ছে না এবারের যাত্রা, কারণ ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে যখন লণ্ডভণ্ড একের পর এক মার্কিন ঘাঁটি, তখন মান বাঁচিয়ে যুদ্ধের ময়দানে টিকতে এই যুদ্ধজাহাজ ছাড়া বিকল্প ছিল না দাম্ভিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রায় ৫,০০০ নাবিক নিয়ে টানা ২৬৬ দিন ভাসছে বিমানবাহী এই রণতরী। এর মধ্যে প্রায় ২০০ দিনই কাটিয়েছে যুদ্ধক্ষেত্রে। চরম খাদ্য সংকট আর মানসিক অবসাদে আত্মহত্যার মতো চরম পথও বেছে নেওয়ার চেষ্টা করেছেন মার্কিন সেনাদের অনেকে। কারণ ওই রণতরীর আরোহীদের জন্য এই যুদ্ধ যেন অসমাপ্ত কোনো কারাগারের চেয়ে কম নয়। কেন এই পরিস্থিতি? কতটা চাপের মধ্যে রয়েছে রণতরীটির নাবিকেরা? ইসরায়েলের উস্কানিতে ইরানে মার্কিন হামলা, সাফল্যের ফুলঝুরি ট্রাম্প প্রশাসনের মুখে থাকলেও বাস্তবতা দেখাচ্ছে ভিন্ন চিত্র। সামনে আসছে মার্কিন বাহিনীর একের পর এক পরাজয়ের গল্প। ইরানের পরিকল্পিত প্রতিরোধে লক্ষ্যবস্তু করা হয় বাহরাইনে মার্কিন বাহিনীর ৫ম নৌবহরের ঘাঁটি। এতে পুরোপুরি ধ্বংস হয় চৌকস এই বাহিনীর সরবরাহ ব্যবস্থা। ওই অঞ্চলে অন্য বন্দরেও হামলার আশঙ্কা থাকায় রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র সরিয়ে নেওয়া হয় ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায়। ইরান থেকে হাজার হাজার কিলোমিটার দূরের এই দ্বীপটি ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন। ফলে যুদ্ধক্ষেত্রে থাকা মার্কিন রণতরীগুলোতে রসদ সরবরাহ ব্যবস্থাটি পড়ে যায় দীর্ঘ ও জটিল এক ঘেরাটোপে। নিরাপদ দূরত্ব থেকে হামলার জন্য অনেকটা জোর করেই ৬ মাসের পরিবর্তে ৯ মাস ধরে স্থলভাগ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে সেনা ও নাবিকদের। বন্ধ আছে পরিবারের সাথে যোগাযোগের সুযোগও। পরিবারের সাথে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা, ঘুমের ঘাটতি, অনিশ্চয়তা আর অবিরাম যুদ্ধ প্রস্তুতিতে নাবিকদের মধ্যে দেখা দেয় প্রচণ্ড মানসিক চাপ। অবশেষে জাহাজটিকে দেশে ফেরানোর আশ্বাস দিয়েছে মার্কিন নৌবাহিনী। প্রশান্ত মহাসাগর থেকে রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ভারত মহাসাগরে ঢুকলে রেহাই পাবে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। শুরু হবে দেশের উদ্দেশ্যে স্বস্তির ফিরতি যাত্রা। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি হাং কাও জানিয়েছেন, নাবিকদের কল্যাণ ও নিরাপত্তা অগ্রাধিকার দিয়ে পরিকল্পিত পালাবদলের অংশ হিসেবে রণতরীটি শিগগিরই যুক্তরাষ্ট্রে ফিরে যাবে। বিশ্লেষকদের মতে সব মিলিয়ে মার্কিন বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধযানগুলোর একটির উপর যে চাপ তৈরি হয়েছে তা এখন আর শুধু যুদ্ধক্ষেত্রের বিষয় নয়, এটি হয়ে উঠেছে নাবিকদের মনোবল, সরবরাহ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতার পরীক্ষা। এদিকে ইরান ও কাতারকে ঘিরে সামনে এসেছে আরেক বিতর্ক। ইরানের যুদ্ধ বিমানের পাইলট আটক রাখার দাবি অস্বীকার করেছে কাতার। দোহা জানিয়েছে, চলতি বছরের শুরুতে কয়েকজন ইরানি পাইলট কাতারের আকাশসীমা লঙ্ঘন করে। যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। পরে উদ্ধারকারী দল একজনের মরদেহ পেয়েছে বলে জানিয়েছে কাতার। যদিও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে পাঠানো চিঠিতে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাগেরজাদে দাবি করেছেন, মার্চে একটি SU-24 যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ৩ পাইলট জীবিত অবস্থায় কাতারে আটক রয়েছেন। বর্তমানে অঘোষিত যুদ্ধবিরতিতে আছে ইরান ও আমেরিকা। চলছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দর কষাকষি। দুই দেশই দাবি করছে হরমুজ তাদের নিয়ন্ত্রণে। এমন ঘোলাটে পরিস্থিতির মধ্যেও সুস্থিরে নেই গণহত্যাকারী ইসরায়েলি বাহিনী। হরমুজ থেকে ২০০০ কিলোমিটার দূরে লেবাননে জারি রেখেছে গণহত্যার বর্বর মিশন। দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়েছে অন্তত ১১ জনকে। ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তরে আঘাত হেনেছে তারা। এতে হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। ন্যাটো আর ইউরোপীয় ইউনিয়নকে ভাঙতে কঠিন পরিকল্পনা হাতে নিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবছরই লক্ষ্য বাস্তবায়নের কঠিন আলটিমেটাম পেয়েছে রুশ গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনী। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অগ্রাধিকারের তালিকায় প্রথমেই আছে ইউক্রেনের পাকাপোক্ত দখল, এরপরই আছে ইউরোপের ছোট্ট দেশ মলদোভার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এমন তথ্যের ভিত্তি কি? এবার মলদোভায় কুনজর কেন ক্রেমলিনের? ইউক্রেন যুদ্ধের মাঝেই এবার ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের মজবুত দুর্গে ফাটল ধরাতে নতুন কৌশলে আগাচ্ছে রাশিয়া। ইউরোপকে কাবু করতে পুতিনের নতুন হাতিয়ার এখন পূর্ব ইউরোপের ছোট্ট দেশ মলদোভা।
চলতি বছরের মধ্যে ন্যাটো ও ইইউকে ভাঙতে গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইউক্রেনের পর মলদোভাকে প্রাথমিক লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। 14 আগস্ট দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, পুতিনের প্রধান অগ্রাধিকার হচ্ছে ইউক্রেন দখল করা, আর দ্বিতীয় প্রধান অগ্রাধিকার হচ্ছে মলদোভার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। কর্মকর্তাদের ধারণা, মলদোভার রাজধানী কিশিনাউতে রাজনৈতিক প্রভাব বিস্তার ছাড়াও রাশিয়া থেকে মলদোভা পর্যন্ত একটি স্থল করিডোর তৈরির পরিকল্পনা করছেন পুতিন। মলদোভা ছোট একটি দেশ হলেও রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও ইউক্রেনকে অবরুদ্ধ করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ করিডোর। মলদোভা সরাসরি ইউক্রেনের দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত। দেশটির পশ্চিমে রয়েছে ন্যাটো ও ইইউ সদস্য রোমানিয়া। ফলে মলদোভা যদি রুশ বলয়ে চলে যায়, তবে ন্যাটো ও ইইউ এর সীমানায় সরাসরি রাজনৈতিক ও সামরিক প্রভাব তৈরি করতে পারবে রাশিয়া। মলদোভার অভ্যন্তরে ট্রান্সনিস্ট্রিয়া নামক একটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল রয়েছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, কিন্তু সেখানে প্রায় ১৫০০ রুশ সেনা অবস্থান করছে। এটি রাশিয়ার জন্য প্রস্তুত রাখা একটি প্রক্সি বা কলকাঠি নাড়ার হাতিয়ার। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই আশঙ্কা করা হচ্ছিল যে ট্রান্সনিস্ট্রিয়াকে ব্যবহার করে মলদোভায় একটি দ্বিতীয় ফ্রন্ট খোলা হতে পারে। মলদোভাকে অস্থিতিশীল করতে রাশিয়ার সামরিক অভিযানই একমাত্র পথ নয়। রাজনৈতিক ক্ষেত্র মস্কো চাপ সৃষ্টি করছে। মলদোভা ক্রমেই ইউরোপীয় ইউনিয়নের দিকে ঝুঁকে যাচ্ছে। অন্যদিকে রাশিয়া রাজনৈতিক বিভাজন, অপতথ্য ও অর্থনৈতিক দুর্বলতাকে কাজে লাগিয়ে দেশটির এই ইউরোপমুখী অবস্থানকে দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও মলদোভার ইইউপন্থী প্রেসিডেন্ট মায়া সান্দুর সরকারের বিরুদ্ধে দেশটির সাধারণ মানুষের ক্ষোভ উস্কে দিতে পারে রাশিয়া। বিশ্লেষকদের মতে, পুতিনের কৌশল হতে পারে মলদোভার বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটিয়ে কৃত্রিম জ্বালানি সংকট ও মুদ্রাস্ফীতি তৈরি করা এবং অর্থনৈতিক স্থবিরতা তৈরি করে জনগণকে বর্তমান পশ্চিমামুখী সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য করা। দিন যত গড়াচ্ছে তত স্পষ্ট হচ্ছে ইরান নিয়ে ইসরায়েলের ভুল হিসেব নিকেশ আর অপপ্রচার। ব্যাপক হামলায় ইরানের সামরিক সক্ষমতা ধুলোয় মিশিয়ে দেওয়ার দাবি এরই মধ্যেই ভুল প্রমাণ করেছে তেহরান। অস্ত্রভান্ডার নিঃশেষ হওয়া তো দূরের কথা, অস্বাভাবিক দ্রুততায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সামরিক ব্যবস্থা পুনর্গঠন করে তাক লাগিয়ে দিয়েছে ইরান, যা ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা মহলে তৈরি করেছে বিস্ময় আর উদ্বেগ। এত স্বল্প সময়ে কিভাবে তৈরি হচ্ছে অত্যাধুনিক সব মরণাস্ত্র? ইরানের সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের গতিতে ব্যাপক হতবাক ও উৎকণ্ঠিত হয়ে পড়েছে ইসরায়েল। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও অস্ত্রভান্ডার পুনর্গঠনে তেহরানের অপ্রত্যাশিত দ্রুততা ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের বিস্মিত করেছে বলে দ্য জেরুজালেম পোস্টের বিশেষ এক প্রতিবেদনে জানানো হয়েছে। যুদ্ধের ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও ইরান যেভাবে নির্দিষ্ট কিছু সামরিক সক্ষমতা দ্রুত ফিরিয়ে আনছে, তা নিয়ে ইসরায়েলের আগের মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠছে। প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় ইরানের হাতে আনুমানিক ১৩০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল, কিন্তু ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নতুন করে যুদ্ধ শুরুর আগেই সেই সংখ্যা প্রায় ২৫০০-তে পৌঁছায়। অর্থাৎ ব্যাপক হামলার পরও ইরান প্রত্যাশার চেয়ে দ্রুত ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করতে পেরেছে। এটি অবশ্য প্রথমবার নয়। ২০২৪ সালের অক্টোবরে ইরানের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও সামরিক শিল্প স্থাপনায় হামলার পর ইসরায়েল দাবি করেছিল তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন অন্তত ১ বছর পিছিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কয়েক মাসের মধ্যেই ইরান আবার উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা ফিরিয়ে আনে। এরপর ২০২৫ সালের জুনে আরও বড় হামলা চালিয়ে ইসরায়েল দাবি করে এবারে তেহরানের উৎপাদন ব্যবস্থা কয়েক বছরের জন্য অচল করে দেওয়া হয়েছে, কিন্তু সাম্প্রতিক মূল্যায়ন বলছে সেই হিসাবও সঠিক নয়। জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী ইরান এখন ক্ষেপণাস্ত্র সহ নির্দিষ্ট কিছু অস্ত্র ব্যবস্থা দ্রুত পুনর্গঠনে তুলনামূলকভাবে সৃজনশীল পদ্ধতি ব্যবহার করছে। এমনকি ধ্বংস না হওয়া ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে দ্রুত প্রবেশাধিকার ফিরিয়ে আনতেও ইরান ভারী যন্ত্রপাতি ব্যবহার করছে বলে আগের প্রতিবেদনে উঠে এসেছে। ফলে যুদ্ধের সময় যে অবকাঠামোকে অকার্যকর মনে করা হয়েছিল, তার কিছু অংশ তুলনামূলক কম সময়েই আবার কাজে লাগানো সম্ভব হয়েছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নেও ইরানের পুনর্গঠনের গতি নিয়ে একই ধরনের উদ্বেগের ইঙ্গিত পাওয়া গেছে। মে মাসে ৪ মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছিলেন ইরান সামরিক সক্ষমতা পুনর্গঠনে পূর্বের ধারণাকৃত সময়সীমার চেয়েও দ্রুত এগোচ্ছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি ফিরিয়ে আনতে তেহরানের প্রায় ৬ মাস সময় লাগতে পারে, কিন্তু বাস্তব পরিস্থিতি সেই পূর্বাভাসকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে চীনের ভূমিকা নিয়েও উদ্বেগ। মার্কিন সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপাদান চীন থেকে ইরানে পৌঁছানো অব্যাহত আছে বলেই ধারণা করা হচ্ছে। ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন চাপ বা অবরোধ এই সরবরাহ কমাতে পারলেও পুরোপুরি বন্ধ করতে পারছে না বলেই মনে করা হচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কিভাবে ইরান এত দ্রুত পুনর্গঠিত হচ্ছে সে সংক্রান্ত তথ্য প্রকাশ করলে গোয়েন্দা সক্ষমতা ও পদ্ধতি ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছে আইডিএফ। ইরান ঠিক কত দ্রুত তার ক্ষেপণাস্ত্র ভান্ডার পুনর্গঠন করছে তা নিয়ে প্রকাশ্য হিসাবের চেয়ে বাস্তব পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। এ অবস্থায় ইরানের কাছে যুদ্ধের পর কত ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে তা নয়, বরং তারা প্রতি মাসে কতগুলো নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে সেই প্রশ্নই বড় হয়ে উঠেছে। মাসে ১০০ থেকে ৩০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা থাকলেও ইসরায়েলি প্রতিরক্ষার জন্য তা ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয়। এদিকে রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় নিহত হয়েছে অন্তত ৭ জন। পাল্টা জবাবে ইউক্রেনের কিয়েভে একটি মার্কেটে ড্রোন হামলায় নিহত হয়েছে অন্তত ৫ জন। রাশিয়ার মস্কো অঞ্চলের গভর্নর জানিয়েছে শনিবার রাতে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোন হামলার শিকার হয়েছে রাশিয়ার অনলাইন কেনাকাটার বৃহত্তম প্ল্যাটফর্ম ওয়াইল্ড বেরিজের বিশাল গুদাম। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মস্কোর প্রধান বিমানবন্দরের কাছে অবস্থিত দামোদেদোভো শহরের অন্যান্য স্থাপনাও। কিয়েভ দাবি করেছে সামরিক সরঞ্জাম লেনদেনের কাছেই ওয়াইল্ড বেরিজের গুদাম ব্যবহৃত করছিল মস্কো। তাই অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে তাদের আকাশসীমায় ইউক্রেনের প্রায় ৮২২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলের কাছে ৭.৭ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫০ ছাড়িয়ে গেছে, আহত শতাধিক। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছে আরও অনেকেই। স্থানীয় সময় শনিবার ভোর ৫টার দিকে পূর্ব নুসা তেংরা প্রদেশের নাগোয়েক এলাকার কাছাকাছি ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটার শকও অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তিস্থল নাগোয়েকেরও মবায়ের শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর পূর্বে। ভূমিকম্পের পর সমুদ্র তীরবর্তী ইন্দোনেশিয়ার কয়েকটি এলাকায় ১ মিটারেরও কম উচ্চতায় ঢেউ রেকর্ড করা হয়। ভূমিকম্পের প্রায় ৩ ঘন্টা পর সুনামির সতর্কতা তুলে নেয় ইন্দোনেশিয়ার স্থানীয় কর্তৃপক্ষ। ভূমিকম্পের পাশাপাশি সুনামির আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে উঁচু নিরাপদ এলাকায় আশ্রয় নেয় দুর্গত এলাকার ৫,০০০-এরও বেশি বাসিন্দা। ইরান যুদ্ধের ৬ মাসে এসে ট্রাম্প প্রশাসন যে হিসাব মিলাতে পারছে না তার নানা কাণ্ড কারখানা আজ দিবালোকের মতো স্পষ্ট। বিশেষ করে গোপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান বদল, থার্ড ক্ষেপণাস্ত্রের তীব্র ঘাটতি আর যুদ্ধজাহাজে নাবিকদের মানসিক অবসাদ মার্কিন সামরিক সক্ষমতাকে বড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। হরমুজ প্রণালী ঘিরে অচলাবস্থা আর জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও চলছে চরম অস্থিরতা। ইরানকে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথা যেন বেড়েই চলেছে। ৬ মাস পার হলেও যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। ট্রাম্প ভেবেছিলেন মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তেহরানকে নতি স্বীকার করানো যাবে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ইরানি শীর্ষ নেতাদের শক্ত অবস্থান এবং চমকে দেয়া সামরিক কৌশলের কাছে চরমভাবে মার খেয়েছে মার্কিন বাহিনী ও হোয়াইট হাউসের সমস্ত হিসাব নিকাশ এবং পরিকল্পনা। যুদ্ধক্ষেত্রের বাইরেও অভ্যন্তরীণ নানা কেলেঙ্কারি চেপে ধরেছে ট্রাম্প প্রশাসনকে। সম্প্রতি তুরস্কে ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে ট্রাম্পকে গোপনে বিমান বদল করতে হয়েছে, আর এটি ছিল মার্কিন সামরিক শক্তির সম্মানে মারাত্মক আঘাত। চলমান যুদ্ধে নতুন সংকট হিসেবে দেখা দিয়েছে মার্কিন সেনাদলের অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের ভয়ানক ঘাটতি। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের প্রায় ৮০% ক্ষেপণাস্ত্রই ইতিমধ্যে শেষ হয়ে গেছে। মার্কিন সামরিক কমান্ডারদের সতর্কতার পরেও অপরিকল্পিতভাবে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ায় আরও ঘনীভূত হয়েছে এই সংকট। এর জেরে ঝুঁকির মুখে পড়েছে মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতা। অন্যদিকে পারস্য উপসাগরে দীর্ঘ ২৫০ দিনেরও বেশি সময় ধরে টানা মোতায়েন থাকা যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র মানসিক অবসাদ, যার ফলে একাধিক সদস্যের সমুদ্রের পানিতে লাফিয়ে পড়ার খবরও সামনে এসেছে। বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বাকযুদ্ধ নতুন মাত্রা নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছেন, আর ইরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে সাফ জানিয়ে দিয়েছে রাজনৈতিক ভাষণ বা টুইট করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া অসম্ভব এবং যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথ তাদের নিয়ন্ত্রণেই থাকবে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে জ্বালানির আকাশচুম্বী দাম মার্কিন অর্থনীতিতে প্রভাব ফেলছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প জনগণকে এই সাময়িক কষ্ট মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু তাতে নাগরিকদের অসন্তোষ মোটেও কমেনি। মধ্যপ্রাচ্যে ব্যর্থতার পাশাপাশি রাজনৈতিকভাবেও ট্রাম্পের উপর চাপ ক্রমশ বাড়ছে। যুক্তরাষ্ট্রের আগামী মধ্যবর্তী নির্বাচন খুব কাছে চলে এসেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের নিজ দলের অনেক সদস্য এবং তার ঘনিষ্ঠ মিডিয়া ব্যক্তিত্বরাও অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি জানাচ্ছেন। ট্রাম্পের এই যুদ্ধ এখন কেবল একটি সামরিক ব্যর্থতাই নয়, বরং তার প্রশাসনের জন্য পরিণত হয়েছে একটি রাজনৈতিক ফাঁদে। সেক্ষেত্রে ইরান যুদ্ধের দীর্ঘমেয়াদী ধাক্কা সামাল দেয়া ট্রাম্পের জন্য হবে বড় পরীক্ষা।